আমরা সালোক সংশ্লেষণ বা মেকানিজম অফ দ্য ফটোসিনথেসিস পড়তেছিলাম। তো লাস্ট দিন আমি আলোক নির্ভর অধ্যায়টা পুরোপুরি শেষ করিয়েছি। আজকে মূলত আলোক নিরপেক্ষ অধ্যায়টা পড়াবো। আলোক নির্ভর অধ্যায়টা আমি 5 মিনিটের মধ্যে একটু রিভিউ করি। হ্যাঁ, তো কি বলেছিলাম, আমাদের সালোক সংশ্লেষণের যে পর্যায়, এগুলাকে আমরা টোটাল 2টা ধাপে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলোক পর্যায়, তাহলে সালোক সংশ্লেষণের ধাপ হচ্ছে টোটাল 2টা। একটা হচ্ছে আলোক পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। ওকে, তো ওয়ালাইকুম আসসালাম। তো ওই আলোক পর্যায়ের মধ্যে আমরা মূলত এটিপি পাই এবং এনএডিপিএস2 এই দুটো বিষয় পাই। তো এটাকে আমরা আবার 2টা চক্রীয় এবং অচক্রীয় 2টা পর্যায়ে ভাগ করেছি। চক্রীয় মানে হলো শুধু যেখানে এটিপি তৈরি হবে, অচক্রীয় মানে হলো এটিপি এনএডিপিএস2 দুটাই তৈরি হবে। লাস্ট দিন চক্রীয় অচক্রীয় মেকানিজমগুলো আমরা পড়েছি। অন্ধকার পর্যায়ে মূলত কী হবে, অন্ধকার পর্যায়ে যে এটিপি এনএডিপিএস2গুলো তৈরি হলো, এই শক্তিগুলোকে ইউজ করে বিভিন্ন গতিপথের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে। গতিপথগুলা বিভিন্ন উদ্ভিদের C3-তে যাইতে পারে, অনেক উদ্ভিদ C4-এর মাধ্যমে করতে পারে, অনেক উদ্ভিদ CAM গ্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজমের মাধ্যমে করতে পারে। এভাবে করে আমাদের বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন গতিপথের মাধ্যমে এই শক্তিগুলোকে ইউজ করে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে বা গ্লুকোজ তৈরি করে। তো আজকে মূলত আমি উইদিন 5 মিনিটস চক্রীয় অচক্রীয় দুটো বিষয় রিভিউ করে দিচ্ছি। তো চক্রীয় মানে হলো এক কথায় যেখানে আমাদের শুধুমাত্র এটিপি তৈরি হবে। হ্যাঁ, আমরা জানি চক্রীয় অচক্রীয় দুইটাতেই কী তৈরি হয়, এটিপি এনএডিপিএস2 তৈরি হয়। তবে চক্রীয় হলো মূলত শুধু যেখানে এটিপি তৈরি হবে। তাহলে মূল টার্গেট কি এই চক্রীয় ফসফোফসফোরাইলেশনের? এটিপি তৈরি হওয়া। এটাকে আমরা নাম দিয়েছি চক্রীয় ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে হলো কোনো কিছুর সাথে যখন আমাদের এডিপি এর সাথে যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন এটিপি তৈরি হয়। ট্রাইফসফেট, ডাইফসফেট থেকে আরেকটা ফসফেট যুক্ত হলে 3টা ফসফেট মানে ট্রাইফসফেট তৈরি হয়। কোনো কিছুর সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন তাকে ফসফোরাইলেশন বলা হয়। ফটো মানে হলো আলো, মানে সূর্যের আলোর উপস্থিতিতে যখন এই বিক্রিয়াটা হবে তখন তাকে আমরা ফটোফসফোরাইলেশন বলবো। এবং এটা অবশ্য চক্রীয়। কেন চক্রীয় এটা আমরা মেকানিজম পড়লে বুঝতে পারবো। তো আমি বলতেছি এটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। ছন্দটা হচ্ছে পাখির চিৎকারে পিসি একদম ফিদা। এই ছন্দের মাধ্যমে আমাদের এই চক্রীয় ফটোফসফোরাইলেশন মনে রাখতে বলছি। পাখির চিৎকারে পিসি একদম ফিদা, পাখির চিৎকারে পিসি একদম ফিদা। পাখি মানে কি বললাম, প্লাস্টোকুইনন, পিকিউ। এখানে পাখি মানে হলো পিকিউ, চিৎকারে মানে হলো সাইটোক্রোম F, আর পিসি মানে হলো পিসি মানে প্লাস্টোসায়ানিন। আর এখানে একদম মানে হলো ফটোসিস্টেম 1। আমরা ফটোসিস্টেম যখন পড়েছিলাম তখন আমি বারবার বলছি চক্রীয় ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করবে এবং ফটোসিস্টেম 1-এর অপর নাম হলো P700, কারণ এটা 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো সবচেয়ে বেশি ব্যবহার করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 1-এর আবার 2টা অংশ, একটা হচ্ছে আলোক শোষণ অংশ, একটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। তো তাহলে একদম এটা হচ্ছে ফিদা দিয়ে FD মানে ফেরিডক্সিন। তাহলে পিকিউ মানে কি বললাম, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম F, প্লাস্টোসায়ানিন। একদম মানে হলো ফটোসিস্টেম 1 আর FD মানে হলো ফেরিডক্সিন। তো মূলত ঘটনা কি হবে, ঘটনা শুরু হবে আমাদের এখানে আলোক শোষণ অংশে আলো পড়ার মাধ্যমে। এখানে সূর্যের আলো যখন পড়বে তাহলে এটার নাম আমরা কেন ফটো বলতেছি, ফটোফসফোরাইলেশন কেন? এই যে বিক্রিয়া শুরুই হচ্ছে সূর্যের আলো পড়ার মাধ্যমে, মানে আলো পড়ার মাধ্যমে, আলো মানে হলো ফটো। তাহলে আলো পড়ার মাধ্যমে বিক্রিয়াটা শুরু হবে এবং এখান থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হবে। এই যে 2টা ইলেকট্রন বেরোচ্ছে, কয়টা? 2টা ইলেকট্রন বেরিয়ে কে গ্রহণ করবে? এগুলা ফেরিডক্সিন গ্রহণ করবে। ফেরিডক্সিন থেকে 2টা ইলেকট্রন চলে যাবে কোথায়? প্লাস্টোকুইননে। প্লাস্টোকুইনন থেকে 2টা ইলেকট্রন চলে যাবে কোথায়? সাইটোক্রোম F-এ। এবং এখানে যাওয়ার সময় একটা ঘটনা ঘটে যায়। এই প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ যাওয়ার সময় এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি হয়ে যায়। আলটিমেটলি আমাদের প্রোডাক্ট যেটা এটিপি, এই চক্রের প্রধান উদ্দেশ্য যেটা, ওটা পায়ে গেলাম। আচ্ছা, 2টা ইলেকট্রন সাইটোক্রোম F আসলো, সাইটোক্রোম F থেকে প্লাস্টোসায়ানিনে যাবে, প্লাস্টোসায়ানিন থেকে ক্লোরোফিল এতে যাবে। তাহলে ইলেকট্রন গেছে এখান থেকে
গিয়ে এখান থেকে আমাদের বিক্রিয়া কেন্দ্র থেকে প্রথমে এখানে আলো পড়লো, আলো পড়ে এখান থেকে দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো, ফেরিডক্সিনে গেল, ফেরিডক্সিন থেকে প্লাস্টোকুইননে গেল, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফে আসলো, সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসাইনিন আসলো, প্লাস্টোসাইনিন থেকে আবার এখানে ফেরত আসলো। তাহলে এটা চক্র সম্পন্ন করলো না? এই জন্য এটার নাম হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। মানে হলো ইলেকট্রনটা যেখান থেকে যাত্রা শুরু করছে আবার ওইখানে এসে ফেরত আসছে, এই জন্য এটার নাম হলো চক্রীয়। এবং এখানে শুধু অ্যাটিপি তৈরি হচ্ছে। আমাদের বলেছিলাম শুধু চক্রীয় ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র অ্যাটিপি তৈরি হয়। বুঝে গেছে? তাহলে কীভাবে মনে রাখবা? পাখির চিৎকারে পিসি একদম ফিদা। পাখি মানে প্লাস্টোকুইনন, সাইটোক্রোম এফ, তারপর প্লাস্টোসাইনিন, ফটোসিস্টেম এক, ফিদা মানে হলো ফেরিডক্সিন। এরপরও না বুঝলে রেকর্ডেড করবা। হ্যাঁ, এবার আসো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয়টা যদি বুঝো, পাখির চিৎকারে পিসি একদম ফিদা। জাস্ট এখান থেকে ইলেকট্রনটা বেরোবে, ফেরিডক্সিনে যাবে, ফেরিডক্সিন থেকে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোমে, এখান থেকে প্লাস্টোসাইনিন, এখান থেকে এখানে যাবে। এটাই হচ্ছে মূল প্রসেস। এগুলা বইয়ের মধ্যে খুবই কমপ্লেক্স করে দেওয়া। এগুলা বইয়েরগুলা পড়লেও বুঝবা না, বইয়ের চিত্রগুলো অনেক কঠিন, বইয়েরগুলো আঁকার চেষ্টাও করবে না। আমি যে পিডিএফটা গতকালকে গ্রুপে দিয়েছি, এই পিডিএফটা ফলো করবে, এই চিত্রগুলো এখান থেকে আঁকবা। আমি যেভাবে বোঝালাম এভাবে করে লিখবা, তাহলে এখানে মার্ক দিবে। হ্যাঁ, এগুলা আমার মানে আগের এডিশনের বইগুলোতে এরকম ছিল, সহজভাবে ছিল, বাট এইগুলা এখনের বইগুলোতে খুব হিজিবিজি করে ফেলছে, দরকার নাই। এবার আসো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অচক্রীয় তো শুরুতেই বললাম, অচক্রীয়তে আমরা মূলত এটিপি এনএডিপিএসও দুটাই তৈরি হবে। তাহলে অচক্রীয় ফটোফসফোরাইলেশনে কি তৈরি হবে? এটিপি এনএডিপিএসও। তাহলে আমাদের টার্গেট কি এই ফটোফসফোরাইলেশনের? এটিপি এবং এনএডিপিএসও দুটাই তৈরি করা। এটা হচ্ছে আলোক পর্যায়ের একটা অংশ। আলোক পর্যায়কে আমরা দুইটা ধাপে ভাগ করেছি না, চক্রীয় চক্রীয়। তাহলে অচক্রীয়তে এটিপিও তৈরি হবে, এনএডিপিএসও তৈরি হবে। এখন আমাদের এখানে আগের মতোই পাখির চিৎকারে পিসি একদম ফিদা সেম রাখবা। মানে এখানে যদি চক্রীয়টা বুঝে যাও, অচক্রীয়তে হালকা কিছু অ্যাড করে দিলেই এটা কাজ শেষ। তাহলে শুরুতে পাখির চিৎকারে পিসি মানে হলো প্লাস্টোসাইনিন, একদম মানে হলো ফটোসিস্টেম এক, ফিদা ফেরিডক্সিন। হ্যাঁ, এতটুকু আঁকবা, আগের মতোই সেম হুবহু আঁকবা। ঠিক আছে? পাখির চিৎকারে পিসি একদম ফিদা, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম এফ, প্লাস্টোসাইনিন এক এবং ফেরিডক্সিন। এটা আগের মতো হুবহু সেম। ওকে, শুধু চেঞ্জ হবে কোন জায়গায়? আমাদের এখানে ফটোসিস্টেম 2 নাম্বারও এখানে কাজ করবে। আমি আগেই বলে দিয়েছিলাম ফটোসিস্টেম যখন পড়েছিলাম, অচক্রীয় ফটোফসফোরাইলেশনে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 দুটাই কাজ করে। তাহলে অচক্রীয়তে ফটোসিস্টেম 1ও যেমন কাজ করতেছে, ফটোসিস্টেম 2 ইনভলভড। ওকে, এবং এখানে আমরা এটিপি এবং এনএডিপিএস দুটো প্রোডাক্টই পাচ্ছি। ঘটনা শুরু হবে কীভাবে ওটা মনে বুঝো। শুরুতেই আমাদের এখানে পানি ভাঙবে। হ্যাঁ, এখানে কি ভাঙবে? পানি ভাঙবে। পানি ভেঙে তোমার হাফ অণু অক্সিজেন তৈরি করবে, এটা বায়ুমণ্ডলে চলে যাবে। 2টা হাইড্রোজেন তৈরি করবে, এটা ডিরেক্ট ফেরিডক্সিনে যাবে, কোনো এখানে চেইন মানবে না। এখান থেকে 2 অণু হাইড্রোজেন ডিরেক্ট কোথায় চলে যাবে? ফেরিডক্সিনে চলে যাবে। আচ্ছা, গেল। 2টা ইলেকট্রন আমাদের এখানে বিক্রিয়া কেন্দ্র বা ফটোসিস্টেম 2তে যাবে। তাহলে আমি আবারও বলতেছি, শুরুতে ঘটনা কিভাবে শুরু হবে? এখনও পানি বিশ্লেষিত হবে, ফটোলাইসিস ঘটবে এখানে। হ্যাঁ, পানির উপস্থিতিতে আমাদের তোমার হাইড্রোলাইসিস ঘটবে। তাহলে এখানে পানির উপস্থিতি, আলোর উপস্থিতিতে আমাদের এখানে এটা ভাঙবে। এই যে তোমার পানিটা ভাঙবে, পানি ভেঙে এখানে হাফ অন অক্সিজেন বের হয়ে যাবে। 2টা হাইড্রোজেন চলে যাবে ডিরেক্ট ফেরিডক্সিনে চলে গেল। আচ্ছা, গিয়ে বসলো এখানে। ওকে, 2টা ইলেকট্রন, তাহলে পানি ভাঙানোর মাধ্যমে 3টা প্রোডাক্ট পাচ্ছ। পানি খেয়ে ভাঙলে কী পাচ্ছ? হাফ অন অক্সিজেন পাচ্ছ, 2টা হাইড্রোজেন আয়ন পাচ্ছ, 2টা ইলেকট্রন পাচ্ছ। 2টা হাইড্রোজেন ডিরেক্ট ফেরিডক্সিনে গেল, পানি তো বায়ুমণ্ডলে চলে গেল, এই যে হাফ অন অক্সিজেনটা বায়ুমণ্ডলে চলে গেল, আর 2টা ইলেকট্রন ফটোসিস্টেম 2তে গেল। এখন এই ফটোসিস্টেম 2 এর অপর নাম আমরা জানি P680। কেন P680 বলা হয়? কারণ এটা 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য আলো বেশি ব্যবহার করে। এখান থেকে ইলেকট্রনটা ফিওফাইটিন নামক একটা বাহকের মাধ্যমে, এই যে এখান থেকে এখন ফটোসিস্টেম 2 থেকে এই 2টা ইলেকট্রন ফিওফাইটিন নামক একটা বাহকের মাধ্যমে ডিরেক্ট চলে যাবে প্লাস্টোকুইননে। আবার আগের মতো হয়ে যাবে। এখন প্লাস্টোকুইনন থেকে যাবে সাইটোক্রোম এফে, এবং যাওয়ার সময় এডিপি এবং ইনঅর্গানিক প্রসেস যুক্ত করে এটিপি তৈরি করে যায়। ওকে, তা একবার আগের মতো প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফে যাবে, সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসাইনিনে যাবে পিসি, প্লাস্টোসাইনিন থেকে আবার ফটোসিস্টেম 1-এ যাবে, ফটোসিস্টেম 1 থেকে আবার ফেরিডক্সিনে যাবে। ওকে, আমি আবার বলছি, শুরুতে পানি ভাঙবে, পানি ভেঙে হাফ অন অক্সিজেন তৈরি করবে, যেটা বায়ুমণ্ডলে চলে যাবে। 2 অণু হাইড্রোজেন তৈরি করবে, যেটা ডিরেক্ট এখানে ফেরিডক্সিনে চলে যায়। মাথায় রাখো, এখানে আমাদের ফেরিডক্সিনে কিন্তু আগে থেকে একটা হাইড্রোজেন আসতেছে, এই যে দিক থেকে হাইড্রোজেন আসতেছে। ওকে, তাহলে ফেরিডক্সিনের দিক থেকে একটা হাইড্রোজেন গিয়ে বসলো। আচ্ছা, এরপর 2টা ইলেকট্রন
ফটোস্টাম 2-তে যাবে, ফটোস্টাম 2 থেকে এটা ডিরেক্ট ফিওফাইটিন নামক একটা বাহকের মাধ্যমে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফে যাবে, সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসাইনিনে যাবে, প্লাস্টোসাইনিন থেকে ফটোস্টাম 1-এ যাবে, 1 থেকে আবার ফেরিডক্সিনে যাবে। এখন ফেরিডক্সিনে তাহলে কী কী আসছে? ফেরিডক্সিন এদিক থেকে 2টা হাইড্রোজেন আসছে, আমরা লিখলাম 2টা হাইড্রোজেন আসছে, এই চেইনের মাধ্যমে 2টা ইলেকট্রন আসছে, আচ্ছা 2টা ইলেকট্রন আসছে। আর আগে থেকে এখানে এনএডিপি নামক একটা তোমার যৌগ থাকে, এখানে এনএডিপি আগে থেকে উপস্থিত থাকে। তাহলে এই 2টা হাইড্রোজেন, 2টা ইলেকট্রন, এনএডিপি এই সবগুলো বিক্রিয়া করে এবং বিক্রিয়া প্রভাবক হিসেবে ভূমিকা রাখে এনএডিপি রিডাক্টেস নামক একটা এনজাইম। এই এনএডিপি রিডাক্টেস নামক এনজাইম এখানে আগে থেকে উপস্থিত থাকে, এগুলো সব বিক্রিয়া করে NADPH2 তৈরি করে। তাহলে আমাদের প্রোডাক্ট হয়ে গেল NADPH2 আমরা পেয়ে গেলাম, আর দিকে তো ATP পেয়ে গেছি, এখানে NADPH2 পেয়ে গেলাম। তাইলে অচক্রিয় ফটোফসফোরিলেশন আমরা ATPও পাইলাম, NADPH2ও পাইলাম। তাহলে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কথাটাকে অচক্রিয় কেন বলছি? কারণ হলো এখানে কোনো চক্রিয় সম্পন্ন করে নাই, ইলেকট্রনটা আমাদের উদ্যাপিত হয়েছে কোত্থেকে? এই যে হাফ অণু পানি ভাঙনের মাধ্যমে ইলেকট্রনটা এখান থেকে বের হয়েছে, এই যে এখান থেকে বের হয়েছে। আবার এখানে কি ফেরত আসছে ইলেকট্রনটা? নো, ইলেকট্রনটা ডিরেক্ট এখানে গিয়ে বিক্রিয়া করে ফেলছে, এই জন্য নাম তার অচক্রিয়। ফটোফসফোরাইলেশন কেন? আলোর উপস্থিত এখানে ফসফেট মানে হলো আমাদের ফসফেট যুক্ত হচ্ছে, এই যেখানে NADPH2 তৈরি হচ্ছে, এখানে ATP তৈরি হচ্ছে, এই জন্য ফটোফসফোরাইলেশন। তাহলে ATPও পাইলাম, NADPH2 পাইলাম। ওকে, তাহলে মূলত এখানে পানি ভাঙনের মাধ্যমে ইলেকট্রনটা আসে, ইলেকট্রনটা ফিওফাইটিনের মাধ্যমে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ, সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন থেকে ফটোস্টাম এক, ফটোস্টাম থেকে ফেরিডক্সিন, ফেরিডক্সিনে গিয়ে বিক্রিয়া টিক্রিয়া করে NADPH2 তৈরি করবে। এরপর না বুঝলে রেকর্ডেড। ওকে, শেষ। এখন আলোক নির্ভর অধ্যায় শেষ। বইয়ের মধ্যে অনেক কঠিনভাবে লিখছে, বইয়ের পড়াগুলা অ্যাভয়েড করবা। এখানে অচক্রিয় ফটোফসফোরিলেশন, এই যে অচক্রিয়র মধ্যে আমরা কি দেখলাম? এটা ফটোস্টাম 2 থেকে, এই যে বললাম এটা ফটোস্টাম, আগে চক্রিয়টা পড়বা, বইয়ে আগে অচক্রিয়টা দেওয়া আছে। চক্রিয় মানে কি বললাম? যে ফটোস্টাম 1 থেকে উৎকৃষ্ট ইলেকট্রন বাহক করে আবার এখানে ফিরে আসবে, তাকে চক্রিয়। এই যে বুঝলা যে ফটোস্টাম 1 থেকে যাবে, আবার এখানে ফটোস্টাম 1-এ ফিরে আসছে। তো এখানে কেবলমাত্র ফটোস্টাম 1 অংশগ্রহণ করে এবং এখানে P700 এটা আমরা দেখলাম। এরপরে কোথায় যাবে? শুরুতে যে ফেরিডক্সিনে যাবে, ফেরিডক্সিন থেকে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফে যাবে, সাইটোক্রোম এফ থেকে মূলত ADP যুক্ত হয়ে ATP তৈরি হবে। দেন আবার সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসায়ানিনে যাবে, প্লাস্টোসায়ানিনে গিয়ে মূলত এটা আবার P700-তে ফিরে যাবে। এটাই হচ্ছে টোটাল প্রসেস। মানে আমি এখানে যেটা মুখে বলছি এখানে সেটা নিজের মতো করে লিখবা, বাট মেকানিজমটা বুঝবা, চেইনটা বুঝবা, নিজের ভাষায় লিখতে পারবা। এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা খুব হিজিবিজি, এটা ফলো করার দরকার নাই, আমি যেভাবে আঁকছি ওইভাবে অলমোস্ট সেম। এই যে প্লাস্টোকায়ানিন, সাইটোক্রোম এফ, ফেরিডক্সিন, প্লাস্টোসায়ানিন ঘুরে ফিরে সবই একই, তবে একটু এলোমেলোভাবে আমার লাগে আর কি। আর অচক্রিয়তে এখানে 2টা বিষয় মনে রাখবা, একটা হচ্ছে ফটোস্টাম 2 থেকে আমাদের ইলেকট্রনটা বেরোবে এবং এটা ফটোস্টাম 2 তার ফেরত আসে না, হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি অচক্রিয় ফটোফসফোরিলেশন। এবং এখানে ফটোস্টাম 1 এবং ফটোস্টাম 2 উভয়ই অংশগ্রহণ করে, আমরা আঁকার সময় 2টা কিন্তু আঁকছি। এরপর এখানে আগের মতোই ফটোস্টাম 2 থেকে ইলেকট্রন আমাদের এই যে এখানে প্রথমে অ্যাক্টিভেট হবে, এটা এই যে ইলেকট্রন গ্রহীতার কাছে পৌঁছাবে, তারপর ফিওফাইটিনের মাধ্যমে, যে বললাম না ফিওফাইটিনের মাধ্যমে ইলেকট্রনটা গ্রহণ করবে, ফিওফাইটিনের মাধ্যমে ইলেকট্রনটা তোমার করে, তারপর ডিরেক্ট প্লাস্টোকুইননে যাবে, ফিওফাইটিনের মাধ্যমে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফে যাবে, সাইটোক্রোম এফ থেকে চলে যাবে কোথায়? সাইটোক্রোম এফে গিয়ে চলে যাবে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, এটা আচ্ছা হ্যাঁ, সাইটোক্রোম থেকে প্লাস্টোসায়ানিনে যাবে, প্লাস্টোসায়ানিন থেকে আবার ফেরিডক্সিনে যাবে, ফেরিডক্সিনে গিয়ে অপেক্ষা করবে, বিক্রিয়া করবে এবং NADPH2 তৈরি করবে। এটাই হচ্ছে টোটাল প্রসেস। ওকে, শেষ। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মূলত আলোক নিরপেক্ষ অধ্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। মানে হলো এক্ষেত্রে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ মানে হলো আলোর উপস্থিতিটা বাধ্যতামূলক না, এক্ষেত্রে আলো থাকলেও হবে, আলো না থাকলেও হবে। আমরা এখন যে মেকানিজমগুলো পড়ব এগুলাতে আলো থাকলেও হবে, আলো না থাকলেও হবে, এই জন্য এটাকে আমরা বলছি আলোক নিরপেক্ষ অধ্যায় কিংবা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। মূলত এখানে কার্বোহাইড্রেট তৈরি হয়, ওই যে বললাম আমাদের এখানে যে ATP NADPH তৈরি হলো, এখন কাজ হলো ওই ATP NADPHটাকে ইউজ করে ডিরেক্ট কী তৈরি করা? গ্লুকোজ তৈরি করা। তাহলে আলোক নিরপেক্ষ অধ্যায়ের মূল টার্গেটই হচ্ছে গ্লুকোজ তৈরি করা বা শর্করা জাতীয় খাবার তৈরি করা। ওকে, তো আমরা এখানে এই কথাবার্তাগুলো এখানে বলছে কার্বন বিজারণের প্রক্রিয়ায় কোনো আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাই এটা হচ্ছে আলো নিরপেক্ষ অধ্যায়। মানে এখানে আলো থাকলেও চলবে, না থাকলেও চলবে।
আলোক নিরপেক্ষ অধ্যায়কে ক্লোরোপ্লাস্ট স্ট্রোমাতে সংগঠিত হয়। তা আমরা তিনটা মেকানিজম পড়বো, তিনটা পথ এখানে বা সাইকেল পড়বো। একটা হচ্ছে ক্যালভিন চক্র, এটা হচ্ছে হ্যাচু-স্ল্যাক চক্র, এরপর হচ্ছে ক্রাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, হ্যাঁ CAM। তিনটা চক্র আমরা মূলত পড়বো, ক্যালভিন চক্র এবং হ্যাচু-স্ল্যাক চক্র মূলত আমরা বিস্তারিত পড়বো। তাহলে আমরা প্রথম আলোচনার টপিক হচ্ছে ক্যালভিন চক্র। ক্যালভিন চক্রটা বইয়ের মধ্যে সেম, এত বড় সাইকেল তুমি এমনি এমনি মুখস্থ করতে পারবা না। এটা আমি একবার বলে দিচ্ছি, আমার মুখে মুখে পড়ো, মুখে মুখে পড়বা, সাথে রেকর্ড করবা, আমার এই ক্লাসের মাধ্যমেই মুখস্থ হয়ে যাবে এটা, ঠিক আছে? আমি বলতে বলতে মুখস্থ হয়ে যাবে। আমি যেভাবে সিকুয়েন্সিয়ালি আগায় আগায় বলবো ওইভাবে করে তোমরা মুখস্থ করবা, ওইভাবে করেই খাতায় প্র্যাকটিস করবা। বইয়ের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো কখনোই মুখস্থ করতে যায়ও না, মুখস্থ করলে মনে থাকবে না, ওকে? বাট বুঝলে অলওয়েজ না দেখেই এগুলা বলা যাবে। তাহলে কিভাবে বলবা আমি এখান থেকে বুঝাই, এটা কিন্তু অনেক বড়, এই যে এখানে গিয়ে শেষ হবে। 2 পৃষ্ঠা মুখস্থ করা কখনোই সম্ভব নয়, যে এখান থেকে শুরু হবে ক্যালভিন চক্র, শেষ হবে এখানে গিয়ে। সো এত বড় সাইকেল মুখস্থ করা খুবই টাফ, হ্যাঁ, এই জন্য বুঝে বুঝে পড়তে হবে এটা। তাহলে দেখো আমি 2বার বলবো, খেয়াল করো। শুরুতে আমাদের কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে। আমাদের বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড আছে না, ওই কার্বন ডাইঅক্সাইডকে কেউ একজন গ্রহণ করবে। কে গ্রহণ করবে? আমাদের উদ্ভিদের মধ্যে রাইবোলোজ 1,5-বিসফসফেট R15BP এই গ্রহিতা হিসেবে কাজ করবে এবং এই যৌগটা কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আমি শর্ট নেম ইউজ করেছি, কারণ হলো তুমি শর্ট নেম ছাড়া যখন মেকানিজম আঁকবা, শর্ট নেম ছাড়া যদি মেকানিজম আঁকতে যাও তোমার মেকানিজম থাকবে না, এটা ফ্লো চার্ট হয়ে যাবে। সো এখানে তুমি একে তো মুখস্থ রাখা সহজ, মানে তোমার ব্রেন 20 সংখ্যার একটা বাক্য মুখস্থ করার চাইতে এই যে তোমার 3PGA 4 সংখ্যার একটা লাইন মুখস্থ করা খুব সহজভাবে নেই। এটা পুনরূপ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে 20টার মতো শব্দ হবে। 20টার চাইতে তোমার ব্রেন এই 3-4টা শব্দকে খুব ভালো মুখস্থ রাখতে পারবে, ঠিক আছে? সো খুব ভালোভাবে মাথায় ঢুকাও। এটা আমরা যে সংক্ষিপ্ত ফর্মগুলো আছে এগুলাই মূলত মুখস্থ করে যাব, হ্যাঁ। আর এগুলার সংক্ষিপ্ত ফর্মগুলো তোমার পড়তে পড়তে জানা হয়ে যাবে। আমি তারপরেও মেকানিজম পড়ার আগে একবার বলে দিচ্ছি কোনটার পূর্ণরূপ কী। R15BP মানে কি বললাম? রাইবোলোজ 1,5-বিসফসফেট। মুখে মুখে বলো, সবার মাইক্রোফোন অফ। রাইবোলোজ 1,5-বিসফসফেট, রাইবোলোজ 1,5-বিসফসফেট। বিসফসফেট, বিস মানে কি 2, মানে 2টা ফসফেট আছে। আর এটা হচ্ছে রাইবোজ সুগার, মানে রাইবোজ শর্করা আর কি। আমরা জানি রাইবোজ 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, এই যে 5 কার্বন, নিচে 5 দেওয়া আছে। এবং এটার 1 নাম্বার কার্বন 5 নাম্বার কার্বনে 2টা ফসফেট আছে। এই যে নামের মানে হলো এটা 1,5-বিসফসফেট মানে কি 1 নাম্বার কার্বনে এবং 5 নাম্বার কার্বনে 2টা ফসফেট আছে, বিসফসফেট, মানে রাইবোলোজ 1,5-বিসফসফেট। এই রাইবোলোজ 1,5-বিসফসফেটটা 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিডে তৈরি হবে। আচ্ছা, 3PGA এর পূর্ণরূপ কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, মুখে মুখে বলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে PGA মানে হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 মানে হলো 3 নাম্বার কার্বনে আমাদের এখানে ফসফেটটা আছে। এই যে ফসফো মানে হলো একটা ফসফেট আছে, এবং গ্লিসারিক অ্যাসিডের কত নাম্বার কার্বনে ফসফেটটা আছে? 3 নাম্বার কার্বনে আছে। এখন তাহলে এখানে যখন একটা অ্যাটিপি যুক্ত হবে সামহাও, এই যে এই যৌগটার সাথে যদি একটা অ্যাটিপি যুক্ত হয় তাহলে এখানে ফসফো আছে না, তাহলে এখানে 20 ফসফো হয়ে যাবে। তাহলে 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড দিবা 13-BPGA। এটার নাম কি বলবো? 13-BPGA মানে হলো 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কয়টা ফসফেট? 20 মানে হলো 2, 20 ডাই, এই শব্দের অর্থগুলো হলো 2। তাহলে 20 মানে কি বললাম? 2। তাহলে কয়টা ফসফেট? 2টা ফসফেট। তাহলে 20 ফসফো মানে 20 ফসফো মানে 2টা ফসফেটের গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড কয়টা ফসফেট? 2টা ফসফেট। এবং কত নাম্বার কার্বনে? এই যে 1 নাম্বার কার্বন 3 নাম্বার কার্বনে 2টা ফসফেট আছে যে গ্লিসারিক অ্যাসিডে, ওটার নাম হলো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝে গেছে? তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এভাবে করে লিখবা 13-BPGA। তাহলে 3PGA এর সাথে একটা ফসফেট যখন যুক্ত হলো, এগুলা বুঝো, 3PGA এর সাথে যখন একটা ফসফেট যুক্ত হলো নাম হয়ে গেল BPGA। তাহলে একটা হয় শুধু ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে একটা ফসফেট, আর BPGA মানে কি 2টা ফসফেট। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ATP কনভার্ট টু দ্য ADP। এখন ATP থেকে যখন ADP তৈরি হয় আমরা জানি একটা ফসফেট উন্মুক্ত হয়ে যায়, কারণ ATP তে হচ্ছে 3টা ফসফেট আছে, ADP তে হচ্ছে 2টা ফসফেট আছে। তার মানে এখানে একটা ফসফেট উন্মুক্ত হচ্ছে না, ওই একটা ফসফেট মূলত এখানে যৌগের মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে 2টা ফসফেট হয়ে যাবে। এই জন্য 20 ফসফেট
ফসফেট, এবং কয় নাম্বার কার্বনে, 1 এবং 3 নাম্বার কার্বনে গেল। এরপরে 1,3-BPG গেল। আর G3P মানে হলো গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। প্রয়োজনে এগুলো যদি মুখস্থ করতে অসুবিধা হয়, রেকর্ডের ক্লাস থেকে শব্দগুলো লিখে একটা পৃষ্ঠার মধ্যে ফুল ফর্মগুলো লিখবা, ফুল ফর্মগুলো আগে 1 ঘন্টা ধরে মুখস্থ করবা, তারপর মেকানিজম আসবা। কারণ এই মেকানিজমটা আমরা ঠিক শ্বসন প্রক্রিয়াতে ইউজ করবো। একটা মেকানিজম বুঝে গেলে শ্বসন প্রক্রিয়াটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে G3P মানে কি, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। G3P মানে কি, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। DA3P মানে কি, ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট। বানান না দেখলে, না বুঝলে এতে দেখবা, বইয়ে দেখবা, ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট। E4P মানে হলো ইরাইথ্রোস 4 ফসফেট। E4P মানে কি বললাম, ইরাইথ্রোস 4 ফসফেট, ইরাইথ্রোস 4 ফসফেট, ইরিথ্রোস, হ্যাঁ এই যে ইরিথ্রোস, ইরিথ্রোস 4 ফসফেট। X5P মানে হলো আমাদের জাইলুলুস 5 ফসফেট। X5P মানে কি, জাইলুলুস 5 ফসফেট, জাইলুলুস 5 ফসফেট, হ্যাঁ জাইলুলুস 5 ফসফেট। R5P মানে হলো রাইবোলুস 5 ফসফেট। R15BP মানে হলো রাইবোলুস 1,5 বিসফসফেট। মানে হলো R5P এর সাথে যখন, এখানে R5P মানে কি, রাইবোলুসের 5 নাম্বার কার্বনে শুধু একটা ফসফেট আছে, বাট এখানে যখন ATP কনভার্ট টু দ্য ADP, একটা ফসফেট উন্মুক্ত হচ্ছে না, ওই একটা ফসফেট এখানে ঢুকে গেলে বিসফসফেটে পরিণত হবে। এবং কত নাম্বার কার্বনে যুক্ত হবে, 1 এবং 5, দুইটা কার্বনে দুইটা ফসফেট যুক্ত থাকবে, এই জন্য রাইবোলুস 1,5 বিসফসফেট। কথা বুঝছো? তাহলে এদিকে গেল। এবার এটা কি, F16BP। F16BP মানে হলো ফ্রুকটোজ 1,6 বিসফসফেট, ফ্রুকটোজ 1,6 বিসফসফেট, ফ্রুকটোজ 1,6 বিসফসফেট। মানে হলো দুইটা ফসফেট আছে, কত নাম্বারে, 1 এবং 6, দুইটা কার্বনে দুইটা ফসফেট আছে। এরপর ফ্রুকটোজ 6 ফসফেট, এরপর গ্লুকোজ 6 ফসফেট, এরপর গ্লুকোজ 1 ফসফেট, এরপরে গ্লুকোজ তৈরি হয়ে গেল। বুঝছো? আমি আবারও সবার নামগুলো বলছি। R15BP মানে হলো রাইবোলুস 1,5 বিসফসফেট। 3PGA মানে হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 13BPGA মানে হলো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। G3P মানে হলো গ্লিসারালডিহাইড 3 ফসফেট। DA3P মানে হলো ডাইহাইড্রোক্সি এসিটোন 3 ফসফেট। F16BP মানে হলো ফ্রুকটোজ 1,6 বিসফসফেট। F6P মানে হলো ফ্রুকটোজ 6 ফসফেট। G6P মানে হলো গ্লুকোজ 6 ফসফেট। G1P মানে হলো গ্লুকোজ 1 ফসফেট, তারপর গ্লুকোজ। এরপর এদিকে হচ্ছে G3P মানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। E4P মানে হলো ইরাইথ্রোস 4 ফসফেট। X5P মানে হলো জাইলুলুস 5 ফসফেট। R5P মানে হলো রাইবোলুস 5 ফসফেট। আর 15BP মানে হলো রাইবোলুস 1,5 বিসফসফেট। আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, 2-4 বার পড়লে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। শর্ট ফর্ম দিয়ে তুমি যত সহজে, যত দ্রুত মাথায় ঢুকাইতে পারবা, ফুল নেমগুলো দিয়ে কখনোই মাথায় ঢুকবে না, এবং এটা অনেক বড় মেকানিজম এবং বুঝতেও হবে। তাহলে এখন তুমি সহজে বুঝবা, খেয়াল করো। শুরুতে R15BPটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। কি গ্রহণ করবে? কার্বন ডাইঅক্সাইড। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে তাকে যে এনজাইমটা সাহায্য করবে সেটা হচ্ছে রুবিস্কো এনজাইম। তোকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এনজাইমের নাম বলো, তুমি বলবা রুবিস্কো। কারণ এই রুবিস্কো এনজাইম যদি না থাকতো, রাইবোলুস 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতে পারতো না। যদি কার্বন ডাইঅক্সাইড এখানে বিক্রিয়া না করতো, আমাদের এই চক্রটাও শুরু হতো না। আলটিমেটলি উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটতো। উদ্ভিদের অস্তিত্ব না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকতো না। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমের মধ্যে একটা, রুবিস্কো। এই রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে রাইবোলুস 1,5 বিসফসফেটটা একটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো। তাহলে এখানে আগে রাইবোলুস আমরা জানি 5 কার্বন বিশিষ্ট শর্করা। যখনই কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, এটা 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। তাহলে অস্থায়ী কেন? কারণ এটা একটু পরেই ভেঙে যাবে, এই যে ভেঙে যাবে। তাহলে কিটো অ্যাসিড তৈরি হলো। এই কিটো অ্যাসিডটা ভেঙে গেল, ভেঙে গিয়ে প্রথম স্থায়ী পদার্থ মানে এই C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরীক্ষায় এত বড় মেকানিজম থেকে প্রশ্ন আসবে শুধু একটাই, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3PGA। 3PGA একদম মুখস্থ, 3PGA 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাহলে কিটো অ্যাসিড ছিল 6 কার্বন, যৌগ তৈরি হলো 3 কার্বন, তাহলে কয়টা তৈরি হবে? 2টা। এই যে 3 দুগুণে 6 কার্বনের 2টা, তো যেহেতু 6 কার্বন থেকে তৈরি হবে 2টা তৈরি হবে আর কি, ঠিক আছে? তাহলে 3PGA তৈরি হলো, এবং 3PGA হলো 3 কার্বন বিশিষ্ট। এজন্য এই যৌগটার নাম C3 সাইকেল। কারণ প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হলো, ওই প্রথম স্থায়ী পদার্থটা মূলত 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। কথা বুঝাইতে পারছি? তাহলে 3PGA তৈরি হলো, 3PGA থেকে 13BPGA তৈরি হবে।
কারণ এটিপি কনভার্ট টু দ্য এডিপি উইথ দ্য হেল্প অফ কাইনেস এনজাইম। এখানে এটিপি যখন এডিপিতে পরিণত হচ্ছে, এটিপি মানে হলো 3টা ফসফেট, তাহলে এখানে এডিপি মানে হলো 2টা ফসফেট, তাহলে 3টা ফসফেট থেকে 2টা ফসফেটের একটা যৌগতে পরিণত হওয়া মানে হলো একটা ফসফেট উন্মুক্ত হয়ে যাওয়া। একটা ফসফেট উন্মুক্ত হলেই যে একটা ফসফেট এখানে ঢুকে যাবে, তাহলে 3PGA থেকে 1,3-BPGA মানে হলো 2টা ফসফেট, বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 2টা ফসফেট যেখানে আছে এখানে পরিণত হলো। এবং অলওয়েজ মনে রাখবা যেখানে এটিপি বিক্রিয়া করে এডিপি তৈরি হয় ওখানে অলওয়েজ কাইনেস এনজাইমটা কাজ করে। এটা ট্রিক একটা মুখস্থ করার, মনে রাখার। এটিপি যেখানে বিক্রিয়া করে এডিপি পরিণত হয় ওখানে কাইনেস এনজাইমটা কাজ করে। আচ্ছা, তাহলে 3PGA কনভার্ট টু দ্য 1,3-BPGA। 1,3-BPGAটা এখন 2টা যৌগ তৈরি করবে, একটা হচ্ছে G3P, একটা হচ্ছে DA3P, একটা হচ্ছে G3P, একটা হচ্ছে DA3P। এই G3P DA3P পরস্পরের সাথে অ্যাড হচ্ছে, এই জন্য অ্যালডোলেজ এনজাইম এই পরস্পরের সাথে যুক্ত হয়ে F16BP তৈরি করবে। F16BPটা F6P তৈরি করবে, F6Pটা G6P তৈরি করবে, G6Pটা G1P বা গ্লুকোজ তৈরি করবে। শেষ। আবারও বলি, 3PGA 1,3-BPGA তৈরি হবে, 1,3-BPGA থেকে G3P তৈরি হবে, DA3P তৈরি হবে, G3P DA3P পরস্পরের সাথে যুক্ত হয়ে F16BP তৈরি হবে। আমি যেভাবে শর্ট নেম দিয়ে মুখস্থ করছি, মুখে মুখে বলছি, তোমরা শর্ট নেম দিয়ে পড়বা। কাবিলিতে করে এখানে বড় বড় নামগুলো বলিও না, মাথায় ঢুকবে না, ব্রেন এগুলো নিবে না। ব্রেন যত ছোট ছোট শব্দ দিয়ে মুখস্থ করতে চাইবা ব্রেন তত সহজ এগুলোকে নিবে। ওকে, তাহলে G3P DA3P পরস্পরের সাথে যুক্ত হয়ে F16BP তৈরি করবে, F16BP F6P-তে পরিণত হবে, F6P G6P-তে পরিণত হবে, G6P-তে যে G1P বা গ্লুকোজ তৈরি হবে। ওকে, তাহলে G3P থেকে DA3P থেকে একদিকে F16BP তৈরি হচ্ছে, আরেকদিকে E4P পরিণত, এই যে আমাদের এদিকে এগুলা এই যে এই তোমার F6P এবং এদিকে G3P এ পরস্পরের সাথে যুক্ত হবে। হ্যাঁ, F6P এবং G6P পরস্পরের সাথে যুক্ত হবে, পরস্পরের সাথে যুক্ত হয়ে একদিকে E4P তৈরি করবে, একদিকে X5P তৈরি করবে। ওকে, তাহলে ঘটনা কি বলতেছি, এদিকে G3P আসবে, এদিক থেকে F6P আসবে, এগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একদিকে E4P তৈরি করবে, একদিকে X5P তৈরি করবে, X5Pটা R5P তৈরি করবে, R5Pটা আবারও R15Bতে পরিণত হবে। প্রক্রিয়াটা বারবার চলতেই থাকবে, এভাবে একটা চক্র সম্পন্ন হবে এবং এটা বারবার চলতেই থাকবে। কথা বুঝছো? মানে একটা গ্লুকোজ তৈরি করার জন্য বিক্রিয়াটা একবার হবে। ওকে, তাহলে আমরা এদিকে ফাইনাল প্রোডাক্ট গ্লুকোজ পেয়ে গেলাম, নিচে গ্লুকোজ পেয়ে গেলাম। ঠিক আছে, আমি আবারও বলছি বিক্রিয়াটা, যারা বুঝো নাই ভালো মতো করে বুঝো। শর্ট নেম দিয়ে বলবা, তাহলে মুখস্থ দ্রুত হবে। শুরুতে কি বলতেছি, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে কে? R15BP। R15BPটা কিটো অ্যাসিডে পরিণত হবে। শুরুতে গ্রহণ করবে কে? R15BP। R15BPটা কিটো অ্যাসিডে পরিণত হবে, কিটো অ্যাসিড থেকে 3PGA-তে পরিণত হবে, 3PGA থেকে 13BPGA-তে পরিণত হবে, 13BPGA থেকে G3P তৈরি হবে, DA3P তৈরি হবে। তাহলে 13GP থেকে কয়টা প্রোডাক্ট পাইলা? 2টা, G3P DA3P। এই G3P DA3P একসাথে হয়ে একদিকে F16BP তৈরি করবে, আবার F16BPটা F6P তৈরি করবে, F6 থেকে G6P, G6P থেকে গ্লুকোজ। হ্যাঁ, আবার এদিকে F6Pটা এবং এদিকে G3Pটা পরস্পরের সাথে যুক্ত হয়ে একদিকে E4P পরিণত করবে, একদিকে X5P পরিণত করবে। X5P কনভার্ট টু দ্য R15P, R15P থেকে R15BP তৈরি হবে। শেষ। আবার বলছি, শুরুতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে R15BP, R15BP থেকে কিটো অ্যাসিড তৈরি হবে, কিটো অ্যাসিড থেকে 3PGA, 3PGA থেকে 13BPGA, 13BPGA থেকে G3P তৈরি হবে, DA3P তৈরি হবে, G3P DA3P একসাথে হয়ে F16BP, F16B থেকে F6P, জাস্ট এখানে একটা 1 কমাই দিবে আর কি, F6P যে G6P, G6 যে G1P। আবার এদিকে G3P এবং F16 একসাথে হয়ে E4P তৈরি হবে, E4P এবং এদিকে X5P তৈরি হবে, এবং X5Pটা R15P তৈরি হবে, আর R5P থেকে R15BP তৈরি হবে। এভাবে করে চলতেই থাকবে। না বুঝলে ভিডিওটা 3বার দেখবা। তাহলে এটাই হচ্ছে আমাদের C3 সাইকেল। ঠিক আছে, C3 কেন বলছি? কারণ এখানে প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে আমাদের 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাই পরীক্ষা আসবে এবং এটাই জানতে হবে, এবং গ্লুকোজ আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমি মুখে যে সাইকেলটা বলছি এটার সাথে এটা আসছে, এটার সাথে এটা তৈরি হচ্ছে, এখানে এই সবগুলা তোমার বইয়ে 2 পৃষ্ঠা মিলায়া বলছে, 2 পৃষ্ঠা মিলায় এখানে লিখছে। কোনো দরকার নাই এগুলো মুখস্থ করার। আমি যেভাবে সাইকেলটা মুখে মুখে বলছি, তুমি যদি এটা মাথায় রাখতে পারো, সিম্পল যা বলতেছো মুখ দিয়ে এগুলো লিখে দিবা এক কথায়। এই যে কার্বন ডাইঅক্সাইড যুগ, শুরুতে কার্বন ডাইঅক্সাইড আসবে, তারপরে এভাবে হবে হয়ে তোমার এই যে এতটুকু আসবে। ঠিক আছে, দরকার নেই এতটুকু মুখস্থ রাখার, আমি যেভাবে বলছি এভাবে মনে রাখবা। তারপর আমি এখানে একটু বুঝাই দিই, খেয়াল করো। শুরুতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে কে? এই যে R15BP।
আর 1,5-বিপিটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে রুবিস এনজাইমের সাহায্যে, কিটো অ্যাসিড তৈরি করলো, কিটো অ্যাসিড থেকে 3-পিজিএ পরিণত হলো, 3-পিজিএ থেকে 1,3-বিপিজিএ। আমি যেভাবে বলছি সেভাবে পড়বা। 1,3-বিপিজিএ থেকে দুইটা যৌগ পাবা, একটা হচ্ছে G3P পাবা, একটা হচ্ছে এখানে ডাইহাইড্রোক্সিজেন 3% Di3P পাবা। দেন এগুলো একসাথে হয়ে F1,6BP, F1,6 থেকে F6P, G6P, G1P, দেন এদিকে একদিকে হচ্ছে গ্লুকোজ, এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে G3P এবং এদিকে F6P প্রসেসযুক্ত হয়ে একদিকে E4P এবং X5P তৈরি হবে, X5P থেকে R5P, R5P থেকে R15BP। এই যে কত বড় একটা সাইকেল, তুমি জাস্ট কয়েকটা শব্দের মধ্যে মুখস্থ করে ফেললা না, এটাই হচ্ছে মূলত সুবিধা। সো আমি যেভাবে বলছি ওইভাবে করে পড়াটা অনেক সহজ হয়ে যাবে, নাহলে এগুলো কখনোই সম্ভব না। এবং এগুলো যারা মোটামুটি পড়াশোনা করে না, এগুলো ম্যাক্সিমাম অ্যাভয়েড করে, মানে এদের স্কিপ করে তোমাদের এইচএসসিতে। এমনি মেকানিজমগুলো কঠিন, তার উপর যদি বুঝাইতে না পারে বা না বুঝে ভালো মতো, তাহলে তো অনেক কঠিন হয়ে যাবে। সো আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝে গেছো, বারবার পড়বা, না বুঝলে আবার ক্লাসটা রেকর্ড করবা, বুঝে যাবা। তাহলে এখন যা যা এখানে বলছে মেকানিজম, এগুলো জাস্ট এখানে মুখে একবার বলে যাবা। বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডটা R15BP রাইবোলোস 1,5-বিসফসফেটের সাথে যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। দেন এখানে এই যে গ্রহিতা হলো R15BP, হ্যাঁ, এই যে রাইবোলোস 1,5-বিসফসফেট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, যেটা এটা আর কি। তো আলটিমেটলি এখানে এটা পরিণত হয় তোমার কিটো অ্যাসিডে পরিণত করবে। এই যে কিটো অ্যাসিডে পরিণত হয়ে এটা 3-পিজিএ পরিণত করবে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটা 3 কার্বন বিশিষ্ট। এই জন্য 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এবং এই জন্য এটাকে আমরা C3 চক্র বলি, যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট এই আর কি। হ্যাঁ, এবং C3 উদ্ভিদ কী কী আছে, আম, জাম, দান, এগুলা। দেন এগুলো আবার হাইড্রোজেন সংযোজিত হবে, এই G1,3BP থেকে গ্লিসালডিহাইড G3P তৈরি হবে। হ্যাঁ, আবার এদিকে গ্লিসালডিহাইড 3-ফসফেট তৈরি হলো, আবার এদিকে R15BP, এরপর আবার G3P থেকে এখানে তোমার Di3P তৈরি হবে, D3P থেকে F1,6BP তৈরি হবে, F1,6BP থেকে F6P পরিণত হবে, F6 থেকে G6P পরিণত হবে। হ্যাঁ, এইভাবে করে চলতেই থাকবে। আমি যেভাবে বললাম ওইভাবে করে এখানে লেখা আছে। তাহলে আমরা দুটো পর্যায়ে পড়লাম, একটা হচ্ছে আলোক নির্ভরতা, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ের আমরা যা C3 চক্রটা পড়লাম, C4 চক্র বাকি আছে। এখানে পার্থক্যের চক্রটা পড়ে নিবা। এখন মেকানিজম শেষ, আমার বোঝানোর দায়িত্ব শেষ। এখন হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমরা নিজ দায়িত্বে মনে রাখতে হবে। অনেকগুলো পড়া আছে এরপরেও। তাহলে C3 চক্রের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো ঠাড়া মুখস্থ, পরীক্ষা আসবে সিকিউতে। C3 চক্রের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসবে পরীক্ষা, এই চক্রের প্রথম স্থায়ী পথের নাম কি? 3-পিজিএ, একদম মুখস্থ। 3-পিজিএ মানে হলো 3 কার্বন বিশিষ্ট যে যৌগ, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এটার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন C3 উদ্ভিদ দিনের বেলা, C3 উদ্ভিদের স্টোমাটা দিনের বেলায় খোলা থাকে, রাতে বন্ধ থাকে। মানে C3 যেই উদ্ভিদে ঘটবে ওটাকে আমরা কি বলবো? C3 উদ্ভিদ বলবো না? এবং এই C3 উদ্ভিদের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই, একটু C3 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, ঠিক আছে? C3 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। এখানে কি বলছি শুরুতেই, যে C3 উদ্ভিদের স্টোমাটা মানে পত্রঅন্ধ্রটা আর কি দিনের বেলায় খোলা, রাতে বন্ধ থাকে। তারপর হচ্ছে এখানে ক্র্যাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত। আমরা C4 উদ্ভিদে একটা বিশেষ গঠন দেখব, বুঝছো? এটার নাম হচ্ছে ক্র্যাঞ্চ অ্যানাটমি। বান্ডল শীত কোষ ঘুরে ম্যাসোভিল টিস্যুর পৃথক স্তর থাকা, ঠিক আছে? এটা হচ্ছে ক্র্যাঞ্চ অ্যানাটমি। সো এখানে আমরা এটা পাই না। তারপর ক্লোরোপ্লাস্ট একই ধরনের গ্রানাম থাকে, তাপমাত্রা হচ্ছে 10 থেকে 25 হলে সবচেয়ে ভালো হয়। এগুলো মনে রাখবা। তারপর বায়ুমণ্ডলে 20% বেশি থাকলে, অক্সিজেন বেশি থাকলে C3 এর কার্বন বীজাণু বাধাগ্রস্ত হয়। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 50 থেকে 150 ppm এর মধ্যে হতে হবে। তারপর কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা হলো R15BP রাইবোলোস 1,5-বিসফসফেট। প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? এগুলো অতটা লাগবে না। এখান থেকে পড়বা যে আলোক শোষণ বা ফটো রেসপিরেশন কি, রিডিং দিবা। এগুলো একটা রিডিং দিবা। ফটো রেসপিরেশন শ্বসনের পার্থক্যটা পড়বা। এবার আসে হ্যাচুস-লাইক চক্র। হ্যাচুস-লাইক চক্রটা আমি আমার এখান থেকে আগে মেকানিজমটা বুঝাই দিচ্ছি, তারপর এখানে আসতেছি। খেয়াল করো, হ্যাচুস-লাইক চক্র অনেক বেশি আসে। দেখা যায় C3 থেকে হ্যাচুস-লাইক চক্র বেশি আসে, আরও সহজে এটা মনে রাখা যায়, এটা তো জটিল না। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, তোমার মাকে নাকি তোমার বাবাকে? স্বাভাবিকভাবেই ছেলেরা বলে মাকে বেশি ভালোবাসি, তাই না? তো এই জন্য মানে বাবাকেও আমরা ভালোবাসি। যদি বলা হয় তাদের মধ্যে তো কখনোই তুলনা হবে না অবশ্য। তারপরেও যদি কাউকে 1-2 এর মধ্যে রাখতে হয়, আগে মাকে আমরা রাখি, তারপর বাবাকে, বা অনেকে বাবাকে রাখে।
স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম মাকে রাখে আর কি। আচ্ছা, তো তাহলে এখানে মনে রাখবা আগে হচ্ছে মা, কে মা, মা আবার মা, তারপর পা মানে পাপ্পা মানে বাবা বোঝাচ্ছে আর কি, মনে রাখার একটা টেকনিক। আবার পা, পাপা, ঠিক আছে, পাপ্পার পা। তাহলে মনে রাখবা ওয়ে, মা মা, পা পা পা, ঠিক আছে। এভাবে করে একটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, আর ভুলবা না। তাহলে কি বললাম, ওয়ে মা মা পা পা, ঠিক আছে, ওয়ে মা মা পা পা। তাহলে আগে মা বলবা, তারপর পাপা বলবা, ওকে। তাহলে মা মা পাপা, ওয়ে মা মা পা পা, ঠিক আছে। তাহলে কি বললাম, এখন এগুলার ফুল ফর্ম কি, ওয়ে অক্সালু অ্যাসিটিক অ্যাসিড, অক্সালু অ্যাসিটিক অ্যাসিড, ওয়ের পুনরূপ কি, অক্সালু অ্যাসিটিক অ্যাসিড। মা ম্যালিক অ্যাসিড, মা ম্যালিক অ্যাসিড। পিএ পাইরুবিক অ্যাসিড, পিএ পাইরুবিক অ্যাসিড। পিপিএ ফসফুইনল পাইরুবিক অ্যাসিড, ফসফুইনল পাইরুবিক অ্যাসিড, ঠিক আছে। আবার বলি, ওয়ে অক্সালু অ্যাসিটিক অ্যাসিড, এমএ ম্যালিক অ্যাসিড, এমএ ম্যালিক অ্যাসিড। পিএ পাইরুবিক অ্যাসিড, পিএ পাইরুবিক অ্যাসিড। পিপিএ ফসফুইনল পাইরুবিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ওয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এমএ ম্যালিক অ্যাসিড, এমএ ম্যালিক অ্যাসিড, পিএ পাইরুবিক অ্যাসিড, পিএ পাইরুবিক অ্যাসিড, ফসফিনল পাইরুবিক অ্যাসিড। গেল। তুমি আউটলাইনটা কীভাবে ঠিক করবা, এখানে দুইটা কোষ তোমাকে আঁকতে হবে। এই যে একটা হচ্ছে ম্যাসোফিল টিস্যু, আর এটা হচ্ছে বান্ডল সিদ টিস্যু, ঠিক আছে। আর এটা দিয়েও মনে রাখতে পারো কোনটা আগে হবে, মা দিয়ে ম্যাসোফিল, বাবা দিয়ে বান্ডল সিদ। তাহলে আগে মাকে দিবা, তারপর বাবাকে দিবা। ম্যাসোফিল টিস্যু, বান্ডল সিদ টিস্যু, মনে রাখার টেকনিক জাস্ট, ওকে। তাহলে ম্যাসোফিল টিস্যুতে এই যে মা দিয়ে শুরু করবা, বান্ডল সিতে আমাদের এখানে এই যে পাপা তৈরি হবে লাস্টে গিয়ে। তাহলে ম্যাসোফিল, তারপর বান্ডল সিদ। ম্যাসোফিলের মধ্যে কী কী ঘটনা ঘটবে শুরুতেই দেখো, ঘটনা কীভাবে শুরু হচ্ছে। শুরুটা করতে পারলে তুমি শ্বাসটা অটোমেটিক হয়ে যাবে। শুরুতে ফসফুইনল পাইরুবিক অ্যাসিডটা কী করবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হবে। খেয়াল করো, শুরুতে ফসফুইনল পাইরুবিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইডে যুক্ত হবে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, ওয়ে তৈরি করবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা এখানে প্রথম স্থায়ী পদার্থ, এবং এই অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডটা মূলত 4 কার্বন বিশিষ্ট। এই জন্য এটার অপর নাম C4 সাইকেল। 4 কার্বন বিশিষ্ট যেহেতু C4 সাইকেল আমরা বলতেছি। তাহলে এটা পরীক্ষা আসবে, C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওকে। তাহলে শুরুতে ঘটনা কী হচ্ছে, ফসফিনল পাইরুবিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে অক্সালিক অ্যাসিড তৈরি করতেছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে ম্যালিক অ্যাসিড তৈরি করবে। ম্যালিক অ্যাসিডটা এরপরে হচ্ছে তোমার এখানে ম্যালিক অ্যাসিড তৈরি করার সময় NADPH2 NADP-তে পরিণত হবে। আচ্ছা, ম্যালিক অ্যাসিড এরপরে ম্যাসোফিল থেকে কোথায় চলে যাবে, বান্ডল সিতে গেল। বান্ডল সিট থেকে এরপরে এটা আবার ডিরেক্ট তৈরি করবে পাইরুবিক অ্যাসিড, এবং পাইরুবিক অ্যাসিড তৈরি করার সময় এখানে একটা ঘটনা ঘটবে, NADP-টা আবার NADPH2-তে পরিণত হবে, এবং এখানে একই সাথে এখনও কার্বন ডাইঅক্সাইডও তৈরি হবে, ঠিক আছে। এখনও হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে C3 সাইকেলে চলে যেতে পারে ওই উদ্ভিদের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো কী বললাম, ম্যালিক অ্যাসিডটা এখানে আসলো, ম্যালিক অ্যাসিডটা এরপরে কিসে পরিণত হলো, পাইরুবিক অ্যাসিডে পরিণত হলো। পাইরুবিক অ্যাসিড থেকে আবার পাইরুবিক অ্যাসিডটা আবার কোথায় গেল, ম্যাসোফিল কোষে গেল, আবার এটা ফসফিনল পাইরুবিক অ্যাসিডে পরিণত হয়ে গেল, চেইন সম্পন্ন করলো। তাহলে আবার বলছি ঘটনা কী করতেছে, শুরুতে ফসফিনল পাইরুবিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সালিক অ্যাসিডে পরিণত হলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডটা ম্যালিক অ্যাসিডে পরিণত হলো, ম্যালিক অ্যাসিডটা বান্ডল সিদ কোষে গেল, দেন বান্ডল সিদ কোষে ম্যালিক অ্যাসিড কনভার্ট টু দ্য পাইরুবিক অ্যাসিড, দেন পাইরুবিক অ্যাসিড আবার ম্যাসোফিল কোষে ফিরে আসলো, দেন আবার এটা পিপিএতে পরিণত হলো, ফসফিনল পাইরুবিক অ্যাসিডে পরিণত হলো, ঠিক আছে। তাহলে এবার বলো, পিপিএটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ওয়েতে পরিণত হলো, ওয়েটা এমএ তৈরি করলো, এমএটা বান্ডল সিতে গেল, এমএ থেকে পিএ তৈরি হলো, পিএটা ম্যাসোফিলে ফিরে আসলো, দেন আবার পিপিএ তৈরি করলো। এটাই অনেক কঠিন, মোটেও না, একটু পড়লেই হবে তো, ঠিক আছে। তাহলে এভাবে করে মেকানিজমটা পড়বা, মনে রাখবা, ওকে। এবং যা যা বলতেছে আশেপাশে এগুলো মনে রাখবা। এই যেখানে পাইরুবিক অ্যাসিড কাইনেস এনজাইম কাজ করে, আর এটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে হয়, NADPH2 থেকে NADP-তে পরিণত হয়, আর NADP-টা NADPH2-তে পরিণত হয়, ডিকার্বোজিলেজ বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আবার কার্বন ডাইঅক্সাইড এটা আবার C3 চক্রে চলে যায়। এই সাইড পোর্শনগুলো পাশাপাশি মনে রাখবা, বাট তোমার মেইন সাইকেলটা কিন্তু জানা হয়ে যাচ্ছে ওই সন্ত্রের মাধ্যমে, ওয়ে মা মা পাপ্পার পা, শেষ। এটা হচ্ছে C3 সাইকেল, ঠিক আছে। এবার বই আসো, বই গেলে এখন বুঝে যাবা সহজে। বইয়ের চিত্রটাকে খেয়াল করো, এই যে সেম
আমি যেভাবে পড়ালাম, মেসোফিল কোষ, বান্ডলসিত কোষ, আগে মা তারপর বাবা, মেসোফিল কোষ, বান্ডলসিত কোষ। শুরুতে ঘটনা কী হবে, এখান থেকে শুরু হবে। ফসফোনিল ফাইরিবিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলে অক্সালোএসিটিক অ্যাসিডে পরিণত হলো, ওয়েতে পরিণত করলো। ওয়েটা আমাদের এই যে ম্যালিক অ্যাসিডে পরিণত করলো, MA। দেন এটা ম্যালিক অ্যাসিডটা বান্ডলসিত কোষে গেল। দেন ম্যালিক অ্যাসিড কনভার্ট টু দ্য ডিকার্বোজিলেসিস, কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, এদিকে হাবি যাবে অনেক কিছু হলো। দেন পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো, PI। দেন পাইরুভিক অ্যাসিডটা আবার এখানে ফেরত আসলো, দেন আবার ফসফোনিল পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো। আমি যেটা বললাম এগুলাই, বাট এখানে একটু পূর্ণ নামে দেওয়া আছে, এই জন্য কঠিন লাগতে পারে। সো আমার চিত্রটা ফলো করবা, শর্ট নেমগুলো আগে পড়ে রাখবা, শেষ। এরপর আসো হাইচুস লাইক চক্রের মধ্যে এখানে কী কী বলছে, আমি যা বলছি এখানে আবার এগুলো বলছে আর কি। তো দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন, বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক, তাদের নাম অনুসারে হাইচুস লাইক চক্র বলা হয়। আর হচ্ছে এটা ক্যালভিন চক্রের ব্যতিক্রম, এবং এটা ডাইকার্বোজিলিক চক্র বলা হয় এটাকে। তাহলে হাইচুস লাইক চক্র অপর নাম কি, ডাইকার্বোজিলিক চক্র। এটাকে C4 চক্রে কেন বলতেছে, কারণ প্রথমে সেই পথ C4 অক্সালোএসিটিক অ্যাসিড। তাহলে শুরুতে কী হবে, এই যে ফসফোনিল পাইরুভিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে অক্সালিক অ্যাসিডে পরিণত করে, ওয়েতে পরিণত করলো। দেন এটা ম্যালিক অ্যাসিড অথবা স্পার্টিক অ্যাসিডে পরিণত করে। ম্যালিক অ্যাসিড থেকে এটা আবার এই আমাদের ওই যে তোমার অক্সালোএসিটিক অ্যাসিডটা 4 কার্বন হিসেবে, এটাকে C4 চক্র বলা হয়। তারপর ম্যালিক অ্যাসিডটা আবার তোমার প্লাজমিড এসমাটা দিয়ে বান্ডলসিত কোষে যায়, এই যে মা থেকে বাবাতে যায়, এটা বাবাতে গেল, বান্ডলসিত কোষে গেল। বান্ডলসিত কোষে গিয়ে এটা পাইরুভিক অ্যাসিড পরিণত করে, এই যে PA, পাপা PA। দেন PAতে এটা আবার তোমার পাইরুভিক, এই যে এটা আবার কোথায় চলে যাবে, এই যে মেসোফিল কোষে ফেরত আসবে প্লাজমিড এসমাটা দিয়ে। দেন আবার তোমার এই যে পাইরুভিক PPAতে আবার ফসফোনিল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এভাবে করে চলতেই থাকবে আর কি, হ্যাঁ। তো বান্ডলসিত কোষে কার্বন ডাইঅক্সাইডের অভাব হয় না, তাই ফটোরেসপিরেশনের ঘটনা, কার্বন ডাইঅক্সাইড অধিকার, এগুলো আপনি রিডিং দিবা। C4 গতিপথ এগুলো পড়বা একটু। আর C4-এর কিছু ক্লাসিফিকেশন আছে, মানে প্রকারভেদ C4, ঠিক আছে। 3 প্রকারের C4 উদ্ভিদ আমরা দেখি, C4-এর গতিপথ লক্ষ্য করা যায়। এটা মনে রাখবা যে এই যে NADP, তাহলে 3টা প্রকারভেদ পড়বা। একটা হচ্ছে NADP ম্যালিক এনজাইম প্রকার, NADP ম্যালিক এনজাইম প্রকার, NAD ম্যালিক এনজাইম প্রকার, ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস প্রকার, ঠিক আছে। তাহলে কি বললাম, 3 প্রকারের তোমরা দেখবা, NADP ম্যালিক এনজাইম প্রকার, NAD ম্যালিক এনজাইম প্রকার, ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস প্রকার। ইনফিনিটি স্টার এগুলা ডেন্টালে আসছে, HSC-তে আসছে, মেডিকেলে আসছে। NAD ম্যালিক এনজাইমের উদাহরণ কি, বুইশকা দিয়ে মনে রাখবা। কি বললাম, বুইশকা, ভুট্টা, ইক্কু, সরগম, ক্র্যাব ঘাস। ভুট্টা, ইক্কু, সরগম, ক্র্যাব ঘাস। ভুট্টা, ইক্কু, সরগম এবং ক্র্যাব ঘাস, এটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে। ভুট্টা, ইক্কু, সরগম এবং ক্র্যাব ঘাস, এই ছন্দ দিয়ে NAD ম্যালিক এনজাইম মনে রাখবা। তাহলে NAD ম্যালিক এনজাইম কী বললাম, ভুট্টা, ইক্কু, সরগম, ক্র্যাব ঘাস। আর NAD ম্যালিক এনজাইমের মধ্যে কী বললাম, মিল্লাত কাউন্সিনা, মিকাচি, হ্যাঁ মিকাচি, মিল্লাত কাউন্সিনা। আর ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস, ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস, গিনি ঘাস, শেষ। তাহলে C4 চক্রের কয়টা প্রকারভেদ দেখবা, 3টা। NADP এনজাইম প্রকার, ম্যালিক এনজাইম প্রকার, NAD ম্যালিক এনজাইম, তারপর হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস, যেটা আমরা গিনি ঘাসে পাই। ডিফারেন্স বিটুইন C3 অ্যান্ড C4, ইনফিনিটি স্টার, খুব 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 গুরুত্বপূর্ণ। তুমি যা যা পড়েছো এতক্ষণ সব ইনফো এই চার্ট পড়ার মাধ্যমে গুছায় যাবে, মুখস্থ করবে একদম। C3 চক্রের মধ্যে দেখবা যে তোমার সহজে খাপ খায় নেয় না, বাট এটা সহজে খাপ খায় নিতে সক্ষম। এখানে আমরা ক্র্যাঞ্জ অ্যানাটমি পাই না, এখানে ক্র্যাঞ্জ অ্যানাটমি পাই। এখানে গঠনগত ক্লোরোপ্লাস্ট একই রকম, এখানে 2 রকম, একটা হচ্ছে মেসোফিল, একটা হচ্ছে বান্ডলসিত, যে আমরা দেখলাম না মেসোফিল বান্ডলসিত। আর এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দেখা 50 থেকে 150 ppm, বাট এখানে অনেক কম, 0.10 থেকে 10 ppm। তারপর এটা হচ্ছে মেসোফিল কোষে ঘটে, বাট এটা মেসোফিল বান্ডলসিত, 2টা কোষেই ঘটে, আমরা তো দেখলাম এটা। তারপর এটা মূলত শীত প্রধান অঞ্চলে হয়, এটা মূলত গ্রীষ্ম প্রধান অঞ্চলে হয়। সালোকসংশ্লেষণের হার কম হয়, এখানে সালোকসংশ্লেষণ অনেক বেশি হয়, মানে অনেক বেশি গ্লুকোজ পাবা এখানে। তো ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল সহ 85% উদ্ভিদে C3 দেখা যায়। আর গিনি ঘাস, ইক্কু, ভুট্টা, মোত্তা ঘাস, সেখানে আমরা C4 উদ্ভিদ দেখি, ওকে। ক্র্যাঞ্জ অ্যানাটমি, এটা হচ্ছে পাতার একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নেওয়ার জন্য C4 উদ্ভিদের মধ্যে আমরা দেখি। ক্যালভিন চক্রের হাইচুস লাইক চক্রের মধ্যে আবার একটা পার্ট দেওয়া আছে, এখানে পড়বা। এখানে এই যেটা শুধু মেসোফিল কোষে ঘটে, এটা মেসোফিল বান্ডল 2টাই ঘটে। ফটোরেসপিরেশন এখানে ঘটে, এখানে ঘটে না। এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে কে, রাইবোলোস 1,5 বিসফসফেট, আর এখানে ফসফোনিল পাইরুভেট কার্বক্সি কাইনেস। এখানে কার্বন ডাইঅক্সাইড এনজাইম গ্রহণ করার জন্য কে কাজ করছে, রুবিস্কু, আর এখানে PP কার্বক্সিলাস। প্রথম স্থায়ী পথের নাম কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে 3PGA, আর এখানে অক্সালোএসিটিক অ্যাসিড, 3 কার্বন, এখানে 4 কার্বন, এই জন্য C3 সাইকেল, এটা C4 সাইকেল। আর এটা হচ্ছে মধ্যম, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ধরন একই রকম, এখানে ভিন্ন রকম। আর এখানে আদর্শ তাপমাত্রা হচ্ছে 10 থেকে 25, এখানে 30 থেকে 35। দেখো হাইচুস লাইক চক্রের টেম্পারেচারটা বেশি, 30 থেকে 35, এই জন্য মরুভূমি অঞ্চলে এটা বেশি দেখা যাবে।
কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এখানে 50 ppm আর এখানে মিনিমাম 0.10 ppm, মানে অনেক কম হলে এটা চলবে। সেফুর উদ্ভিদের বৈশিষ্ট্য, যেমনভাবে সিটি উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ছে, সেফুর উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবা। যেখানে প্রথম স্থায়ী পাতা হচ্ছে 4 কার্বন অক্সালোএসিটিক অ্যাসিড এবং এই জন্য এটাকে সেফুর উদ্ভিদ বলা হয়। এবং এটার টেম্পারেচার হচ্ছে 30 থেকে 45 এবং এটা গ্রীষ্মপ্রধান অঞ্চলে একবীজপত্রী উদ্ভিদ, বেশ কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখা যায়। সেফুর উদ্ভিদ উচ্চ তাপমাত্রা সালোকসংশ্লেষণ করতে পারে, মানে অনেক টেম্পারেচার এটা কাজ করতে পারে। দেখো না, 30 থেকে 45 অনেক। এরা পানির অপচয় কম করে, শুষ্ক অঞ্চলে উপযোজিত হয়। বান্ডলসিড কোষ হয়, ম্যাসিকুল কোষ অনেক, প্লাজমোডাসমাটা থাকে। সেফুর উদ্ভিদের পাতার বান্ডলসিড কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। বান্ডলসিড কোষের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরীয়ভাবে অবস্থান করে, মানে অরীয়ভাবে থাকে। এগুলো আমরা টিস্যুতন্ত্র দিয়ে পড়েছি, অরীয় মানে এরকম করে থাকে। আর এগুলো রিডিং দিবে আর কি। হ্যাঁ, সেফুর উদ্ভিদের গুরুত্ব কী, এগুলো এমসি পরীক্ষা আসতে পারে যে সেফুর উদ্ভিদের মধ্যে আমরা 30 থেকে 45 পর্যন্ত এটা টেম্পারেচার হয়। তারপর এখানে ফসফোনিফাইরিবেট, এখানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অধিক কার্যকর, মানে এই এনজাইমটা অধিক কার্যকর তোমার R15BP থেকে। মরু অঞ্চলের মধ্যে আমরা সেফুর উদ্ভিদটা দেখি আর কি। এগুলো একটু রিডিং দিবা, হ্যাঁ, পড়লেই বুঝতে পারবা নিজে। এরপর আসো ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম মূলত আমাদের ক্র্যাসুলেসিয়া গোত্রের মধ্যে দেওয়া হয়, মানে পাথরকুচি গোত্রের মধ্যে। এখানে মূলত তোমার 6 কার্বন ডাইঅক্সাইড, 12 পানি, ডিরেক্ট গ্লুকোজ, 6 পানি, অক্সিজেন এবং পানি তৈরি করতেছে। এই আর কি, এখানে আর বিস্তারিত কিছু নাই। এরপরে হচ্ছে এখানে তোমাকে আরও কিছু কথাবার্তা দেওয়া আছে যে আমরা দেখলাম না সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমার কী তৈরি হয়। এই যে 6 কার্বন ডাইঅক্সাইড 12 পানির সাথে বিক্রিয়া করে সূর্যালোক ক্লোরোফিলের সহায়তায় কী তৈরি হচ্ছে তোমার, এখানে তোমার গ্লুকোজ, অক্সিজেন ও পানি তৈরি হচ্ছে না। এখানে হোয়াট ইজ দ্য সোর্সেস অফ পানি, মানে পানির এই অক্সিজেনের সোর্সটা কোথায়। অনেক বিজ্ঞানী বলেছে যে এটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে অক্সিজেনটা, পানির এই অক্সিজেনটা। অনেক বিজ্ঞানী বলে যে পানির এই অক্সিজেনটা আমরা এখান থেকে পাই। সো মূলত আমরা এই পানির উৎসটা পড়ব আজকে, মানে অক্সিজেনের উৎস হলো মূলত পানি নির্গত, যে মানে আমাদের পানি হতে আসে, মানে যে অক্সিজেনটা তৈরি হয়। আচ্ছা সরি, এখানে মূলত এই অক্সিজেনটা নিয়ে কথা বলবো আমরা, এটা না, মূলত এই অক্সিজেনটা নিয়ে কথা বলবো। এই অক্সিজেনটার উৎস হলো মূলত এখানে এই কার্বন ডাইঅক্সাইড নাকি এই পানি, ঠিক আছে। কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তুমি অক্সিজেন দেখতেছো, তাহলে তোমার প্রশ্ন আসে এই কার্বন ডাইঅক্সাইডটা হয়তো এই কার্বন ডাইঅক্সাইড থেকে চলে আসতেছে এই অক্সিজেনটা। আবার তোমার প্রশ্ন আসে এখানে তো পানির মধ্যে তো অক্সিজেন আছে, সো এই অক্সিজেনটা নিশ্চয়ই পানি থেকে আসতেছে। তো এটা নিয়ে মতবাদ আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা করেন। একটা হচ্ছে হিল বিক্রিয়া, একটা হচ্ছে ভ্যান নিলের পরীক্ষা। তোমরা এত কিছু এমনি এখানে রিডিং একবার দিও, বাট পড়ার দরকার নয় হতো। জাস্ট এটা মনে রাখে, হিল বিক্রিয়ার মধ্যে জৈব জারক পরীক্ষা করা হয়, জৈব জারক ইউজ করা হয়, অজৈব জারকের মাধ্যমে। এখানে দেখো 2A অজৈব জারক নিলে এখানে পানির সাথে বিক্রিয়া করে আলো ক্লোরোফিলের সহায়তায় H2 এবং অক্সিজেন তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা একটু মনে রেখো। এখানে আমরা মূলত তোমার কার্বন ডাইঅক্সাইড অনুপস্থিতি কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হচ্ছে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে যদি অক্সিজেন নির্গত হয়, দেখো এখানে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড আছে, দেখো এখানে অজৈব জারক পানি বিক্রিয়া করে তুমি আলটিমেটলি অক্সিজেন তৈরি করে ফেলতে পারছো, কোনো কার্বন ডাইঅক্সাইড আছে। তার মানে উনি বলতে চাচ্ছে যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইডটা নাই, সো তোমার এখানে আমাদের এই যে বিক্রিয়াটা, এখানে যে অক্সিজেনটা তৈরি হলো, এই অক্সিজেনের সোর্সও কার্বন ডাইঅক্সাইড না, যেহেতু আলটিমেটলি এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় নাই, সো এখানে সোর্স ইজ নট দ্য কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে এখানে যদি পানি থাকার কারণে অক্সিজেনটা তৈরি হয়েছে, তার মানে উনি বলতে চাচ্ছে, প্রমাণ দিচ্ছে যে মূলত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে যে অক্সিজেনটা পাচ্ছে এটা মূলত পানি থেকে আসে, কার্বন ডাইঅক্সাইড থেকে না। কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড ছাড়াই তো তোমার অক্সিজেনটা তৈরি করা সম্ভব হয়েছে ওনার বিক্রিয়ার মাধ্যমে, তাই না। এরপর আসে ভ্যান নিলের পরীক্ষা। ভ্যান নিল কী পরীক্ষা করেন, উনিও সেমভাবে হাইড্রোজেন সালফেট ইউজ করেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইউজ করেন এবং বিক্রিয়া করে সালফেট এবং পানি তৈরি করেন। তো উনিও এখানে মূলত আমাদের এই যে বিভিন্ন সালফার ব্যাকটেরিয়া ব্যবহার করেন এবং হাইড্রোজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা এবং পানি তৈরি করেন, কিন্তু সেখানে কোনো অক্সিজেন নির্গত হয় না। তাহলে দেখো এখানে উনি বলতেছেন যে পানি ব্যবহার না করার কারণে এখানে কোনো অক্সিজেন তৈরি হলো না, তাই না। সো উনি বলতেছেন আমি তো কার্বন ডাইঅক্সাইড ইউজ করলাম, তারপরেও কেন অক্সিজেন তৈরি হলো না এখানে। সো উনি বলতে চাচ্ছে এখানে মূলত আমাদের যে কার্বন ডাইঅক্সাইড থেকে মূলত অক্সিজেনটা আসে না, বুঝতে পারছো। এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড ইউজ করার কারণে অক্সিজেন আসলো না, তার মানে এখানেও কার্বন ডাইঅক্সাইডের কারণে অক্সিজেনটা আসলো না, সো পানি থেকে আসলো, বুঝছো, এটাই হচ্ছে কথা। তার রুমেন এবং কামেনের পরীক্ষা, ওনারা অক্সিজেন 18 নামক একটা আইসোটোপ ব্যবহার করেন, তারপর পরীক্ষাটা করেন, এই আর কি। তো ওনারা পানির মধ্যে আইসোটোপটা ব্যবহার করেন, বুঝছো। এখানে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা স্বাভাবিক অক্সিজেন নিছে, কিন্তু পানির মধ্যে যে অক্সিজেনটা এটা অক্সিজেন 18 নিছে। তো ওনারা খেয়াল করেন অক্সিজেন যেটা তৈরি হলো এটা মূলত অক্সিজেন 18, তাহলে সোর্স অফ দ্য অক্সিজেন হিয়ার ইজ পানি, মানে পানি থেকেই মূলত অক্সিজেনটা আসছে, কারণ পানির মধ্যে এই যে তোমার আমরা অক্সিজেন 18টা ইউজ করছি। সো এইভাবে করে আমরা প্রমাণ করতে পারি যে অক্সিজেনের সোর্স হলো মূলত পানি, কার্বন ডাইঅক্সাইড না, বুঝতে পারছো। এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, আর কি। এরপরে হচ্ছে কত মিনিট আছে আর, দ্রুত শেষ হবে, 2 মিনিট।
সালোক সংশ্লেষণের প্রভাবসমূহ, ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিস, ভালো মতো করে পড়বা, ইনফিনিটি স্টার, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, এবং ভালো মতো একেবারে রিডিং দিবা। সালোক সংশ্লেষণের প্রভাবক কী কী আছে, ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিস, কিছু বাহ্যিক প্রভাবক আছে, কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে। বাহ্যিক প্রভাবক কী কী আছে, এই যে আলো আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, পানি আছে, তাপমাত্রা আছে, এগুলো পড়বা নিজেরা, রিডিং দিলে বুঝবা, আমি পড়ানোর কিছু নাই, হ্যাঁ, আমি মেকানিজমগুলো তো পড়াইলাম। কার্বন ডাইঅক্সাইড 1% বৃদ্ধি পেলে, মানে এক্ষেত্রে মনে রাখবা যে যেদিকে তোমার, এই যে আমি এটা নর্মালি তোমাদেরকে বুঝাই, কনসেপ্টটা বুঝলে বুঝতে পারবা, যেটা দেখো এটা হচ্ছে তোমার উৎপাদ আর এটা হচ্ছে বিক্রিয়ক। তুমি যত বেশি উৎপাদ বাড়াই দিবা সালোক সংশ্লেষণও তত বাড়বে, কথাটা সিম্পল। তাহলে তুমি ওখানে খেয়াল করবা, কার্বন ডাইঅক্সাইড যত বেশি সালোক সংশ্লেষণও তত বেশি, পানি যত বেশি সালোক সংশ্লেষণও তত বেশি, বুঝতে পারছো? আবার স্বাভাবিক বিষয়, তোমার অনেক বেশি পরিমাণে, তোমার টার্গেট কি, তোমার টার্গেট হলো গ্লুকোজ তৈরি করা, অক্সিজেন তৈরি করে, এগুলা বিক্রিয়ার মাধ্যমে। এখন তোমার ওইখানে যদি অনেক বেশি পরিমাণে গ্লুকোজ থাকে তাহলে বিক্রিয়াটা হবে, আর অনেক বেশি পরিমাণে উৎপাদ আছে তাহলে বিক্রিয়াটা হবে না। তাহলে তুমি দেখবা ওখানে গ্লুকোজের পরিমাণ যত বেশি সালোক সংশ্লেষণের পরিমাণ তত কম, কারণ বিক্রিয়া তো অবস্থা এখানে উৎপাদ তো অবশ্য ইতিমধ্যে আছে, আর দরকার নেই তো বিক্রিয়াটা করার। অক্সিজেনও দেখবো উল্টা, মানে অক্সিজেন যত বেশি সালোক সংশ্লেষণ তত কম, অক্সিজেন যত কম সালোক সংশ্লেষণ তত বেশি, বুঝতে পারছো? এই মেকানিজমটা ধরতে পারলেই তোমার এগুলো আর মুখস্থ করতে হয় না। মানে আমরা এখানেই দেখতে পাচ্ছি বিক্রিয়ক যত বেশি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিক্রিয়াও তত বেশি। তাহলে কার্বন ডাইঅক্সাইড যত বেশি সালোক সংশ্লেষণ তত বেশি, পানি যত বেশি সালোক সংশ্লেষণ তত বেশি, সূর্যালোক যত বেশি সালোক সংশ্লেষণ তত বেশি, ক্লোরোফিল যত বেশি সালোক সংশ্লেষণ তত বেশি, তাই না? আবার এদিকে গ্লুকোজ যেহেতু উৎপাদের মধ্যে আছে, উৎপাদ যত বেশি সালোক সংশ্লেষণ তত কম, উল্টা বিষয়টা, বুঝছো? তাহলে এই ব্যাপার মনে রাখবা। অক্সিজেনের ক্ষেত্রে দেখবা যে বিষয়টা উল্টা, এই যে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে অধিকাংশ হার কিছুটা কমে যায়, এই যে বললাম ঘনত্ব বেড়ে গেলে কমবে, ঠিক আছে, আর কমে গেলে বেড়ে যাবে, এই যে ঘনত্ব কমে গেলে বেড়ে যাবে, উল্টা ঘটনা। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখবা যে এদিকে বেড়ে গেলে ওদিকে বেড়ে যাবে, ওকে। তাপমাত্রার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে 22 থেকে 35, এটা হচ্ছে তোমার একটা অপটিমাম টেম্পারেচার, মানে এই টেম্পারেচারে সালোক সংশ্লেষণটা সবচেয়ে বেশি ভালো হয়, এই টেম্পারেচারে সালোক সংশ্লেষণটা সবচেয়ে বেশি ভালো হয়। তো কিছু উদ্ভিদ আছে, আবার কিছু প্রজাতি আছে যেগুলোর মধ্যে তোমার আমাদের সালোক সংশ্লেষণ বেশি হলেও সমস্যা হয় না, মানে টেম্পারেচার বেশি হলে, যেমন নীলাভ সবুজ শৈবাল 70 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এটা সালোক সংশ্লেষণ চালাতে পারে, ঠিক আছে। তো অবশ্যই এটাও মনে রাখবা 0 ডিগ্রির কাছাকাছি 45 ডিগ্রির উপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না, ঠিক আছে, স্বাভাবিক যে কোনো উদ্ভিদে। খনিজ পদার্থ আছে, বাইরের থেকে ভিটামিন আছে। অভ্যন্তরীণ প্রভাব কী কী আছে, পাতার বয়স, মানে মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণটা বেশি হয়, এই যে মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয়, একেবারে কচি পাতা কিংবা বৃদ্ধ পাতায় সালোক সংশ্লেষণটা অতটা হয় না, ওকে। আচ্ছা, কী বললাম, মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয়, এটা মনে রাখবা। পাতার অন্তর্গঠনের উপর ডিপেন্ড করবে ক্লোরোফিল, শর্করার পরিমাণ, এই যে শর্করার পরিমাণ উল্টা, ওই যে গ্লুকোজ কারণ এটা তৈরি হলে এটা কমে যাবে, উল্টা হয়ে যাবে। প্রোটোপ্লাজম, পটাশিয়াম, এনজাইম, পটাশিয়ামের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে, ঠিক আছে, মনে রাখবা। এবং পটাশিয়াম পত্রন্দ গোলাতে সাহায্য করে, এনজাইমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু লিমিটিং বিক্রিয়ক আছে এখানে, মানে লিমিটিং ফ্যাক্টর আছে যেগুলো আলটিমেটলি লিমিট করে দেয় বিক্রিয়াটা কতটুকু হবে না হবে। সো এখানে মনে রাখবা লিমিটিং বিক্রিয়ক মানে কি, যেটা লিমিট করে দিচ্ছে এই বিক্রিয়াটা কতটুকু হবে। সো এক্ষেত্রে আমরা লিমিটিং বিক্রিয়কের জন্য ল অফ মিনিমাম নামক একটা ল অফ মিনিমাম বিজ্ঞানী লিভিক এই প্রস্তাবটা করেন। তিনি বলেন, যদি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীরগতি সম্পন্ন ফ্যাক্টর দ্বারাই শারীরবিজ্ঞানিক প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে, যাকে লিমিটিং ফ্যাক্টর বলা হয়। মানে হলো এখানে আমাদের যেটা সবচেয়ে বেশি স্লোলি কাজ করবে, মানে সর্বনিম্ন ফ্যাক্টর যেটা, ওটা দিয়ে নিয়ন্ত্রিত হবে এই প্রক্রিয়াটা কতটুকু হবে। মানে হলো ধরো যে আমি তোমাকে বললাম A প্লাস বি বিক্রিয়া করে C+D তৈরি করে, তো আমি বলতেছি তোমাকে আমি A দিলাম ধরো 100টা, B দিলাম ধরো 50টা, ঠিক আছে, বা 70টা, তাহলে তুমি কতটা C+D তৈরি হবে আমাকে বলো তো। তাহলে তুমি এটা কার উপরে আন্দাজ করবা, এর উপর নাকি বি এর উপরে? তোমাকে কারোর উপরে তো আন্দাজ করতে হবে। তাহলে তোমাকে আন্দাজ কার উপরে করবা, এর উপরে নাকি বি এর উপরে? দেখো এ তো অনেক বেশি আছে, 100টা আছে। ধরো যে এ তোমার এখানে এ 100টা, বি 100টার সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু বিতে 100টা নাই, বি আছে কত, 70টা। তার মানে বি 70টা বিক্রিয়া করার পরেই এদিকে C+D তৈরি করা বন্ধ হয়ে যাবে, কারণ এদিকে 70টা তৈরি হয়ে গেল, বি 70টা থেকে 70টা C+D তৈরি হলো ধরো। তাহলে এখানে এরপরে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে না, কারণ বি তো আর নাই, কারণ A প্লাস বি এর সাথে বিক্রিয়া করে তো C+D তৈরি হয়। তাহলে বি যেহেতু নাই, শুধু এত আর C+D তৈরি করতে পারবে না। তার মানে তুমি কীভাবে যাচাই করেছো, যে কম আছে ওটা দিয়ে যাচাই করছো উৎপাদ কতটুকু হবে। এটাই হচ্ছে ল অফ মিনিমাম। মানে হলো
যেটা কম আছে, ল অফ মিনিমাম যেটা কম, মিনিমাম মানে কম, ওটা দিয়ে তুমি নির্ধারণ করবা এই বিক্রিয়াটা কতটুকু হবে। ঠিক আছে, এই যেটাই মানে সীমাবদ্ধতা ফ্যাক্টর সূত্র, মানে লিমিট করে দেয় বিষয়টা। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো তাপমাত্রা, আলোর তীব্রতা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, এই তিনটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের জন্য লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টরকে তাপমাত্রা, আলোর তীব্রতা, কার্বন ডাইঅক্সাইড, এগুলো নিয়ে আবার কিছু কথাবার্তা বলছে, এগুলো মানে একটু রিডিং দিবা। এই যে এখন সালোক সংশ্লেষণের বিষয়ে পড়বা যে 0 ডিগ্রি হলে সালোক সংশ্লেষণ অলমোস্ট বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই যে হার দেখো উপরে হার, তার মানে এখানে হারটা 0 না। ঠিক আছে, তো এখানে 0-তে দেখো হারটা 0, বাট 10-এ দেখো হারটা একটু বাড়তেছে, 20-এ দেখো হারটা অনেকটা বেড়ে গেছে, 30-এ দেখো একদম পিক লেভেলে চলে গেছে, এবং 30 থেকে 35 অবধি, এই যে 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড আছে সালোক সংশ্লেষণ হার হচ্ছে একদম সবচেয়ে বেশি। আবার এর চাইতেও যদি বাড়াও, দেখো 40-এর চাইতে তো যখন তুমি 30-এর চাইতে আরও একটু বাড়াইলা, তখন এটা কিন্তু নিচে আসা শুরু করছে, তখন কিন্তু আর বাড়বে না, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার অবধি বাড়বে। তাহলে এখানে সালোক সংশ্লেষণের জন্য এর তাপমাত্রাটা কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে ছোটোখাটো উৎপাদের জন্য, এতটুকু দিলে অপটিমাম। ওকে, তো এটাই হচ্ছে মূলত কথা। এটা গ্রাফ, এই যে প্রথমে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একটা নির্দিষ্ট সময় গিয়ে 30 থেকে 35-এ ফিক্সড, অনেক বেশি পিক লেভেলে, দেন আবার বাড়তে থাকলে আস্তে আস্তে কমা শুরু করবে। সেমভাবে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব দেখো, এদিকে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ হার, এদিকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, যখন শুরুর দিকে বাড়াচ্ছে বাড়তেছে, একসময় গিয়ে কিছু ফিক্স লেভেলে হয়ে যায়, আরও গিয়ে বাড়ালে আবার কমা শুরু করবে, কারণ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব তুমি অনেক বেশি বাড়ানো যাবে না তো। ঠিক আছে, এরপরে হচ্ছে আপেক্ষিক C2, আপেক্ষিক, এখানে কী বললো এটা, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব, আলোর তীব্রতা বোঝাবে নাকি? আচ্ছা যাই হোক, এরপর আসো এগুলো এবার রিডিং দিবা আর কি, এখানে যেগুলো বললাম সালোক সংশ্লেষণ হার 30 থেকে 35 সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি হয়, হ্যাঁ এগুলো একটু রিডিং দিবা। তারপর সমুদ্র সমতলে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব 300 ppm, উচ্চ দ্রাঘিমাংশে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কমতে থাকে, 0.1 হবে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব সবচেয়ে কম হয়, কার্বন ডাইঅক্সাইড যেখানে কম ওইখানে সালোক সংশ্লেষণ হারও তোমার সবচেয়ে বেশি হবে, কম হবে আর কি, রিডিং দিবা। সালোক সংশ্লেষণ হার বা কোশ্চেন কীভাবে বের করতে হয়, মানে আমরা সালোক সংশ্লেষণ হার বা পিকিউ এর মান কীভাবে বের করব, এই যে নির্দিষ্ট সময়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের অনুপাতকে সালোক সংশ্লেষণ হার বলা হয়। মানে অক্সিজেন কতটুকু ত্যাগ করলো ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড কতটুকু তোমার গ্রহণ করলো, এটার অনুপাত, এটা যদি অপরটা থেকে ভাগ করে দাও কী পেয়ে যাবে, সালোক সংশ্লেষণ হার বা পিকিউ এর মান পেয়ে যাবা। বুঝছো, মানে কতটুকু অক্সিজেন সে ছাড়লো, কতটুকু কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করলো, হ্যাঁ এটাকে ভাগ করে দিলে তুমি কি পাবা, সালোক সংশ্লেষণ হার বা ফটোসিনথেটিক কোশ্চেন বা পিকিউ এর মানটা পাবা। তাহলে পিকিউ সালোক সংশ্লেষণ হার মানে কি, ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ অক্সিজেন মানে অক্সিজেন কতটুকু গ্রহণ করলো এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কতটুকু ত্যাগ করলো, কার্বন ডাইঅক্সাইড কতটুকু গ্রহণ করলো, এটার অনুপাতকে আমরা কী বলবো, সালোক সংশ্লেষণিক বা ফটোসিনথেটিক কোশ্চেন বা হার। এরপরে হচ্ছে এই যে আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব এবং ক্লোরোফিল নিয়ন্ত্রণের মাধ্যমে সালোক সংশ্লেষণ হার নিয়ন্ত্রণ, এগুলো আবারও রিডিং দিবা। এই যে আলো, কোন তাপমাত্রা কোন আলোতে সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি হয়, লাল এবং নীল আলোতে সর্বাধিক হয়, লাল আলোতে সবচেয়ে বেশি হয়, এগুলো মনে রাখবা। ঠিক আছে, তাপেরটা কীভাবে প্রভাব করে, যে বললাম 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে সালোক সংশ্লেষণের প্রভাব। হ্যাঁ, আর কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কীভাবে প্রভাব রাখে, ক্লোরোফিল কীভাবে রাখে। সর্বশেষ হচ্ছে জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। আমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব কেন, এই যে আমাদের উদ্ভিদের খাদ্য প্রস্তুত করা, প্রাণীগুলোর খাদ্য তৈরি করা, শক্তির উৎস হিসেবে কাজ করা, জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালনা করা, পরিবেশ পরিশোধন করা, উদ্ভিদের দৈহিক বৃদ্ধি করা, মানব সভ্যতার অবদান, হ্যাঁ এগুলোতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সালোক সংশ্লেষণ উৎপাদিত খাদ্য কোথায় যায়, আলটিমেটলি উদ্ভিদ এগুলো গ্রহণ করবে এবং শ্বসন প্রক্রিয়ার জন্য ইউজ করবে। আমরা নেক্সট দিন শ্বসন প্রক্রিয়াটা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে শ্বসন বা রেসপিরেশন। তাহলে আজকে আমরা মূলত সালোক সংশ্লেষণ পুরোপুরি শেষ করছি। এখন তোমাদের কাজ হলো ক্লাসটা আবার করা এবং বইয়ের লাইন বা লাইন ভালো মতো করে পড়া। ওকে।